হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিএমএস ক্লাসরুম। দেখো, আজকে আমরা আমাদের যে মোশন যে সিরিজটা চলছে তার মধ্যে আজকে আমাদের থার্ড কনসেপ্টের সিরিজটা চলবে। তো যারা এখনো আগের দুটো কনসেপ্টের ক্লাস দেখোনি তারা আমাদের ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট করা আছে সেখান থেকে দেখে নাও। আর আজকের যে আমাদের টপিক সেই টপিকটা তোমরা দেখতে পাচ্ছ কি, অ্যাক্সেলারেশন বা ত্বরণ নিয়ে। ঠিক আছে, আজকের টপিকটা অ্যাক্সিলারেশন বা ত্বরণ নিয়ে হবে। দেখো, মোশনের এটা হচ্ছে থার্ড কনসেপ্ট। তো শুরু করছি আজকের যে কনসেপ্টটা। দেখো, প্রথমত এই যে ত্বরণ জিনিসটা কি, আমরা কি বলছি, অ্যাক্সিলারেশন বা যেটাকে আমরা বলবো ত্বরণ। এবার ত্বরণটা কি? দেখো, ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। অর্থাৎ প্রথমে একটা বেগ ছিল, সেই বেগটা কিছু সময় পরে গিয়ে চেঞ্জ হয়ে নতুন আরেকটা বেগ হয়েছে। এই যে বেগের পরিবর্তন হয়েছে কিছু সময়ে, তো এই যে বেগের পরিবর্তনের হার সেটাকেই আমরা বলছি ত্বরণ। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? বেগের পরিবর্তনের হার। আর এই বেগের পরিবর্তনের হারকে কি বলা হচ্ছে? ত্বরণ। অর্থাৎ চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, সেটাকে আমরা ত্বরণ বলছি। অর্থাৎ ত্বরণকে আমরা এ দিয়ে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এই ত্বরণ এ সমান লিখতে পারি চেঞ্জিং ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, চেঞ্জিং টাইম বলে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ত্বরণের ইকুয়েশন বলতে পারি। অর্থাৎ এই যে আমরা এটা লিখেছি চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি, ঠিক আছে, আর এটা হচ্ছে চেঞ্জিং টাইম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ত্বরণের কনসেপ্ট। এবার এই যে চেঞ্জিং ভেলোসিটি জিনিসটা কি, বা বেগের পরিবর্তন, যেটা বেগের পরিবর্তন হচ্ছে প্রথমত একটা বেগ ছিল, কিছু সময় পরে গিয়ে নতুন আরেকটা বেগ হলো। অর্থাৎ একটা হবে প্রাথমিক বেগ আর একটা হবে অন্তিম বেগ। অর্থাৎ আমরা যদি প্রাথমিক বেগ বলি, প্রাথমিক বেগ বলি, সেটাকে আমরা লিখব ইউ দ্বারা রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, আর অন্তিম বেগ বা ফাইনাল ভেলোসিটি, অন্তিম বেগ, সেটাকে আমরা ভি দিয়ে লিখব। তাহলে এই যে চেঞ্জিং ভেলোসিটি এটাকে বলবো ভি মাইনাস ইউ। অর্থাৎ প্রাথমিক বেগ আর অন্তিম বেগ এদের যে ডিফারেন্স, অর্থাৎ এটা ফাইনাল ভেলোসিটি, এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, এদের যে ডিফারেন্স সেটা হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ত্বরণ সমান সমান বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন বাই টাইম। তাহলে এটা হচ্ছে আমাদের ত্বরণের ইকুয়েশন। ক্লিয়ার হলো? অর্থাৎ ত্বরণ সমান লিখতে পারি বেগের পরিবর্তন বাই সময়, অর্থাৎ ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। তাহলে এইখান থেকে প্রচুর নিউমেরিক্যাল কোশ্চেন পাবো আমরা। এবার ব্যাপারটা হচ্ছে এই ত্বরণটা আমরা বুঝবো কি করে, বা এই চেঞ্জ ইন ভেলোসিটি বা কি জিনিসটা। দেখো, সাপোজ বলা হলো আমাদের যে ত্বরণ, আচ্ছা তার আগে আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে ত্বরণের যে ইউনিট, ইউনিটটা কি হবে? ইউনিট, ত্বরণের ইউনিট বা এককটা কি হবে? দেখো, যদি আমরা এসআই ইউনিট দেখি তাহলে এসআই ইউনিট হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং যদি আমরা সিজিএস ইউনিট দেখি, সিজিএস ইউনিট দেখি সেটা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা গেল ইউনিট, এবং সেই সাথে আমরা ডাইমেনশন বা মাত্রাটাও দেখে নিই। মাত্রা যদি দেখি, মাত্রা কি পাবো সেটা হচ্ছে, দেখো এখানে মিটার, মিটারকে আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি মাত্রাতে, আর সাথে টাইম নিচে আছে সেটা উপরে উঠে টাইম ইনভার্স 2 লিখবো। তাহলে এটা হচ্ছে আমাদের ত্বরণের মাত্রা। আচ্ছা, অনেক সময় এটা আমাদের অপশনে থাকে না, তাহলে সেটা কি? আরেকটা যেটা অপশনে থাকতে পারে সেটা হচ্ছে, যেহেতু এখানে মাস নেই, 0 লিখতে পারি, সেই সাথে এল একটা আছে 1 লিখতে পারি, আর টি ইনভার্স 2, অর্থাৎ ত্বরণের মাত্রা আমরা এটাও লিখতে পারি। ঠিক আছে, তাহলে ইউনিট গেল, ডাইমেনশন গেল, এবং এখান থেকে আমাদের যে ত্বরণ বের করার ফর্মুলা সেটাও পেয়ে গেলাম। তাহলে এই হচ্ছে ত্বরণের বেসিক কনসেপ্ট। ঠিক আছে,
আচ্ছা, শুধু যে আমরা বেগ পরিবর্তন বলতে কিন্তু বেগ বৃদ্ধি না, বেগ হ্রাসকেও বোঝায়। তাহলে আমরা বলতে পারি বেগের পরিবর্তন বলতে অর্থাৎ বেগ বৃদ্ধির হারকেও ত্বরণ বলতে পারি, অথবা বেগ হ্রাসের হারকেও ত্বরণ বলতে পারি। এই হচ্ছে ব্যাপারটা। এবার বেগ হ্রাস বা বেগ বৃদ্ধি এগুলো নিয়ে আমরা আসছি পরে। ঠিক আছে, এইটুকু আশা করি ক্লিয়ার করতে পারলাম। এইটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমরা নেক্সট যে পার্ট সেটাতে যাচ্ছি। এইবার বেগ, এই যে ত্বরণটা, এই ত্বরণকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ডিভাইড করব। এবার কিসের রেসপেক্টে? দেখো, আমরা কি বললাম, ত্বরণটা হচ্ছে কি বেগের পরিবর্তন, তাই তো? চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি, তাই তো? তার মানে যেখানে যেখানে ভেলোসিটির চেঞ্জ হবে সেখানেই ত্বরণ আসবে। এবার দেখো, আমরা আগের দিন যে সেকেন্ড কনসেপ্টে বুঝিয়েছিলাম, ভেলোসিটি কি ছিল? ভেলোসিটিটা স্পিড থাকবে, সেই সাথে ডাইরেকশন থাকবে। অর্থাৎ এই ভেলোসিটিকে আমরা লিখতে পারি স্পিড, সেই সাথে কি বলতে পারি? ডাইরেকশন। অর্থাৎ যেখানে দ্রুতি থাকবে এবং সেই সাথে যদি দিক থাকে সেইটাকে একত্রে আমরা ভেলোসিটি বলতে পারি। তাহলে আমরা এই যে স্পিড, যদি স্পিডের চেঞ্জ হয় তাহলেও তো আমরা বেগ বলতে পারি যে সেটা ত্বরণ হয়েছে। কারণ এখানে দেখো, আমরা মেনলি তিনটে জিনিসের উপর বেস করে তিনটে টাইপের ত্বরণ পাবো। কিরকম? যদি বেগটা বৃদ্ধি পায়, মানে বেগ বৃদ্ধি বলতে আমি যদি ডাইরেকশনটা সেম ধরে নিই, তাহলে ডাইরেকশন যদি সেম ধরি তাহলে সেই স্পিডটাই ভেলোসিটি হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যদি বেগ বৃদ্ধি পায়, বেগ বৃদ্ধি পায়, তাহলে এই ক্ষেত্রে একটা ত্বরণ পাবো। আরেকটা কি পেতে পারি? যদি আমার বেগ বা আমি এখানে দ্রুতি দুটোই বলতে পারি, স্পিড, দ্রুতি, দ্রুতি অর্থাৎ স্পিড এবং ভেলোসিটি, যেহেতু আমরা এটাকেই যখন সেম ডাইরেকশন ধরে নিচ্ছি তখন স্পিডটাকে ভেলোসিটি বলতে পারি। ঠিক আছে, তাহলে বেগের পরিবর্তন বা দ্রুতির পরিবর্তন যদি হয় অর্থাৎ বৃদ্ধি পায়, সেটা একটা পাবো। আরেকটা কি পাবো? যদি আমার এই যে স্পিডটা হ্রাস পায়, বা বলতে পারি দ্রুতি হ্রাস পাচ্ছে বা বেগ হ্রাস পাচ্ছে, কিন্তু অবশ্যই ডাইরেকশনটা সেম দিকে, সেই ক্ষেত্রেও একটা চেঞ্জ পাচ্ছি, তাহলে এখানেও একটা ত্বরণ হবে। আরেকটা কি? আরেকটা যদি ডাইরেকশনের চেঞ্জ হয় তাহলে এখানেও ডাইরেকশনের চেঞ্জ অর্থাৎ দিকের পরিবর্তন যদি হয়, দিকের পরিবর্তন, তাহলে এখানে তিনটে টাইপের আমি ত্বরণ পেলাম। কি কি? এই যে যেটা বেগ বৃদ্ধি পাচ্ছে এটাকে আমরা পজিটিভ অ্যাক্সিলারেশন বলতে পারি। কি? পজিটিভ অ্যাক্সিলারেশন, পজিটিভ অ্যাক্সিলারেশন বা যেটাকে আমরা বলবো ধনাত্মক ত্বরণ। বোঝা গেল আশা করি? আচ্ছা, নেক্সট যেটা বেগ হ্রাস বা স্পিড হ্রাস, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি নেগেটিভ, নেগেটিভ অ্যাক্সিলারেশন, নেগেটিভ অ্যাক্সিলারেশন। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? ঋণাত্মক ত্বরণ। ক্লিয়ার হলো? আচ্ছা, এই যে আমার দিক পরিবর্তন, এটাকেও আমরা ত্বরণ বলবো, তাই তো? ডাইরেকশন অ্যাক্সিলারেশন, বা আমরা নর্মালি এটাকে ত্বরণ হিসেবেই লিখলাম অ্যাক্সিলারেশন। অর্থাৎ এই তিনটে কন্ডিশনে আমার ত্বরণ হতে পারে। তার মধ্যে পজিটিভ যেটা, এটাকে আমরা কি বলছি? নর্মালি ত্বরণ, বা যেটাকে আমরা বলছি ধনাত্মক ত্বরণ। আবার এটাকেও আমরা নর্মালি ত্বরণ বলছি। ঠিক আছে, কিন্তু এই যে নেগেটিভ যে অ্যাক্সিলারেশন বা ঋণাত্মক ত্বরণ, এটাকে আরেকটা নাম আছে, সেটাকে বলা হচ্ছে রিটারডেশন বা মন্দন। কি বলা হয়? রিটারডেশন বা মন্দন বলা হয়। তাহলে এই যে মন্দনটা কি? মন্দনটা অ্যাকচুয়ালি ত্বরণেরই যেটা নেগেটিভ অর্থাৎ বেগ হ্রাসের যেটা হার, সেটাকেই আমরা নেগেটিভ ত্বরণ বা যেটাকে মন্দন বলতে পারি।
তাহলে ত্বরণের যা যা ক্যারেক্টার হবে মন্দনের ক্ষেত্রেও সেম, কিন্তু কি ডাইরেকশনটা কি মানে বেগটা হ্রাস পাবে এখানে। ঠিক আছে, মানে এর যে ইউনিট হবে সেম, ত্বরণের ক্ষেত্রেও সেম ইউনিট হবে, এর যা মাত্রা হবে সেম, শুধু এটাকে তার মানে আমরা নেগেটিভ ত্বরণও বলতে পারি অথবা মন্দনও বলতে পারি। ক্লিয়ার হলো আশা করি। এইবার বিভিন্নভাবে ত্বরণের দিক কিসের উপর নির্ভর করে? ত্বরণের যে তো দিক থাকবে যেহেতু, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলিনি, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি বা বলতে পারি ভেক্টর রাশি, ভেক্টর রাশি মানে এখানে তাহলে কি কি থাকবে? একটা হচ্ছে মান বা ম্যাগনিটিউড থাকবে, সেই সাথে ডাইরেকশন বা দিক থাকবে। ক্লিয়ার হলো? তাহলে ত্বরণের মান এবং দিক উভয়ই আছে, তাহলে মানগুলো চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা ত্বরণ বলছি। আবার দেখো এখানে যেটা দিকের পরিবর্তন হচ্ছে সেখানেও আমরা ত্বরণ বলছি। তাহলে এই যে ত্বরণের ডাইরেকশনটা কিসের উপর নির্ভর করে? এখন নর্মালি যদি আমরা ধরো কোনো একটা গাড়ি চলছে, এবার গাড়িটাকে যদি সাপোজ ব্রেক করতে হয় তাহলে কি অপোজিট দিকে বল প্রয়োগ করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ত্বরণ কি হবে, যেদিকে বল প্রয়োগ করবে সেদিকে। তার মানে সব সময়ের ক্ষেত্রে, অথবা আমাকে কোনো একটা গাড়িকে মোশনে নিয়ে আসতে হবে, তার মানে এই দিকে বল প্রয়োগ করলে তবেই তো ওই দিকে যাবে। সেটা প্রথমে কোন একটা এফ নামক বলে যাচ্ছিল গাড়িটা, এবার বেগ পরিবর্তন হলে কি আরো বেশি পরিমাণ কি ফোর্স অ্যাপ্লাই করতে হবে কোন দিকে, যেদিকে যাচ্ছিল সেই দিকে, তাহলে ত্বরণটা হবে কি পজিটিভ ত্বরণ। তার মানে এই যে ত্বরণগুলো অ্যাকচুয়ালি নির্ভর করছে কার উপর, ফোর্সের উপর। তাহলে ত্বরণের ডাইরেকশন অলওয়েজ যেখানে ফোর্সের ডাইরেকশন হবে সেই দিকেই আমার ত্বরণের ডাইরেকশন হবে। তাহলে এইখানে ডাইরেকশন রিলেটেড কিছু কনসেপ্ট আমরা দেখব। প্রথমত যদি আমি বলি ভেলোসিটি, ভেলোসিটি সাপোজ, আচ্ছা যে কোনো ডাইরেকশনকে আমি যেদিকে যাব সেটাকে যদি পজিটিভ ধরি তার উল্টো দিকে অবশ্যই নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমি বললাম যে এই যে ভেলোসিটি সাপোজ এই দিকে যাচ্ছে মানে পজিটিভ দিকে যাচ্ছে। এবার যদি আমি ত্বরণটাও সেম দিকে অর্থাৎ পজিটিভ ধরি, তাহলে কি হবে, যে বেগে যাচ্ছিল সেই বেগটা বাড়িয়ে দেবে না, তাহলে সেই ক্ষেত্রে কি বেগ বৃদ্ধি পাবে, বেগ বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। অর্থাৎ কোন একটা নির্দিষ্ট স্পিডে কোন একটা বস্তু যাচ্ছিল কোন একটা দিকে, এই দিকটা সেটা হচ্ছে পজিটিভ দিকে ধরেছি। এবার সেম দিকে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি ত্বরণটা বেড়ে যাবে, আর ত্বরণের দিকটা কি হবে সেম দিক, তার জন্য দেখো পজিটিভ। তার মানে এই ক্ষেত্রে কি হচ্ছে বেগটা বৃদ্ধি পাচ্ছে মানে ত্বরণ হচ্ছে। ঠিক আছে, তাহলে এই গেল ত্বরণের ডাইরেকশন। আর যদি আমাদের স্পিড বা ভেলোসিটি যাই বলি তাদের ডাইরেকশন যদি সেম দিকে হয় তাহলে বেগটাকে কি করে বাড়িয়ে দেয়। আবার দেখো যদি ত্বরণটা ডাইরেকশন আমরা নেগেটিভ ধরি, ঠিক আছে, অর্থাৎ আমি যেদিকে যাব তার উল্টো দিক নেগেটিভ, তারপর আমি এইদিকে যাব সাপোজ, তাহলে আমার ত্বরণটা যদি উল্টো দিকে থাকে এবং সেই সাথে আমার বেগটাও আমি ধরে নিলাম নেগেটিভ দিকে, মানে যাবো এদিকে কিন্তু বেগটা আমি এদিকে, মানে ব্যাপারটা হচ্ছে গাড়িটা আমি সামনের দিকে চালাবো কিন্তু কি হচ্ছে আমি পেছনের দিকে ব্যাক করছি গাড়িটা। সেই ক্ষেত্রে কেউ একজন সামনে থেকে আবার পেছনের দিকেই ধরো বল প্রয়োগ করছে, কিন্তু আমি যাব কোন দিকে, এই দিকে যাব, কিন্তু কেউ পেছনের দিকে বল প্রয়োগ করছে, তার মানে সেই ক্ষেত্রে যেদিকে বল প্রয়োগ করে সেদিকে ত্বরণ। তাহলে এই কন্ডিশন যেটা নেগেটিভ ত্বরণ পেছনের দিকে, আবার আমি পেছনের দিকেই গাড়িটা নিয়ে যাচ্ছিলাম সেক্ষেত্রেও আমার বেগটা পেছনের দিকে। তার মানে উভয়ের ক্ষেত্রে সেম ডাইরেকশন হয়ে যাচ্ছে না, তাহলে যখনই সেম ডাইরেকশন হবে তখন কি হবে বেগটা বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। ক্লিয়ার হলো আশা করি? অর্থাৎ যখনই অ্যাক্সিলারেশন এবং বেগের ডাইরেকশন সেম হবে সেই ক্ষেত্রে কি হবে বেগটা বৃদ্ধি পাবে। আর বেগ বৃদ্ধি মানে এদেরকে কি বলবো, অবশ্যই ত্বরণ বলবো। ঠিক আছে, ত্বরণ, কারণ এখানে ত্বরণই আমরা বলেছি। সে যতই এখানে নেগেটিভ ত্বরণ বলি তার মানে নেগেটিভ নেগেটিভ তো অ্যাকচুয়ালি সেই একই দিকে কাজ করছে। ঠিক আছে, এইবার আর একটা কন্ডিশন, সেটা হচ্ছে আমি অ্যাক্সিলারেশন যেটা সেটাকে ধরে নিলাম পজিটিভ। ঠিক আছে, আর বেগ যেটা এটাকে ধরে নিলাম নেগেটিভ। অর্থাৎ যেদিকে কোন একটা গাড়ি যাচ্ছে সাপোজ কোন একটা নির্দিষ্ট ভেলোসিটিতে, তাহলে এই দিকটা হচ্ছে বেগের দিক আছে,
এবার অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন কি পজিটিভ ধরেছি, তাহলে তার উল্টো দিক ধরতে হবে, কারণ আমি যদি এটা নেগেটিভ ধরি তার উল্টো দিকে পজিটিভ ধরে নিতে হবে, বা অপোজিট দিকে আমি এটাকে বলতে পারি এদিকে আমার ত্বরণ আছে এদিকে বেগ আছে, তার মানে উল্টো দিক হচ্ছে, তার মানে একটা পজিটিভ হলে একটা নেগেটিভ হবে। তাহলে এই ক্ষেত্রে যেটা হবে বেগটা হ্রাস পাবে, বেগ হ্রাস পাবে। তাহলে এর এক্সাম্পল কিভাবে বুঝবো কেমন কি আছে? দেখো, সাপোজ কে একজন ব্যক্তি গাড়ি চালাচ্ছে, তাহলে তার বেগটা ধরো এটা হচ্ছে গাড়ি আছে এইদিকে বেগে এই বেগে যাচ্ছে, তাহলে উল্টো দিকে ত্বরণ মানে উল্টো দিকে বল অ্যাপ্লাই করতে হবে, কারণ বলের দিকটাই তো ত্বরণের দিক হয়। তাহলে গাড়িটা থামানোর দিকে আমরা ব্রেক করি না উল্টো দিকে, তাহলে উল্টো দিকে বল প্রয়োগ হলো, আর যেদিকে বল প্রয়োগ করা হবে সেদিকেই ত্বরণ কাজ করবে, তাই তো? তার মানে ত্বরণটা এদিকে বলটা এদিকে, তার মানে ব্রেক করলো সেই সময় যেটা হবে দেখ, ব্রেক করলে কি হয় বেগটা হ্রাস পায়, তো তাহলে এই ক্ষেত্রে বেগটা হ্রাস পাবে। আশা করি বোঝাতে পারলাম এইটুকু। আচ্ছা, নেক্সট আরেকটা যেটা সেটা হচ্ছে আমি এবার বেগ অ্যাক্সিলারেশনকে মাইনাস ধরলাম এবং ভেলোসিটিকে প্লাস ধরলাম, অর্থাৎ এই ক্ষেত্রে উল্টো কেস হয়ে গেল না, মানে এটাই উল্টে গেল, তার মানে এখানেও দেখো অ্যাক্সিলারেশন ডাইরেকশন আর হচ্ছে ভেলোসিটির যে ডাইরেকশন উল্টো দিকে আছে, তাহলে উল্টো দিকে হলে কি হবে বেগ হ্রাস পাবে। তাহলে এখান থেকে আমাকে এই চারটে কন্ডিশন মাথায় রাখতে হবে। যদি অ্যাক্সিলারেশন এবং ভেলোসিটি যদি সেম দিকে হয়, মানে অর্থাৎ ডাইরেকশন যদি সেম হয়, তাহলে বেগ বৃদ্ধি পাবে সেম দিকে, সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, মানে দুটোই একই সামনের দিকে হতে পারে দুটোই পেছনের দিকে হতে পারে, সেই ক্ষেত্রে বেগ বৃদ্ধি পাবে। এবং যদি কোনো ক্ষেত্রে অ্যাক্সিলারেশন এবং ভেলোসিটি অপোজিট দিকে হয়, অর্থাৎ একটা এদিকে হলে আর একটা উল্টো দিকে হলে, তাহলে সেই ক্ষেত্রে বেগটা হ্রাস পাবে। তাহলে এই গেল হচ্ছে আমাদের এই চারটে কনসেপ্ট। ক্লিয়ার হলো আশা করি? আচ্ছা, এইবার যেটা আমরা নেক্সট পার্টে যাব, এইবার অ্যাক্সিলারেশনটা আমি ব্যাপারটা অনেকভাবে মানে বুঝতে গেলে দেখা গেল অনেকের প্রবলেম হয়, কিভাবে কি বুঝবো? দেখো, সাপোজ বলা হলো কারোর অ্যাক্সিলারেশন বা কোনো একটা গাড়ির অ্যাক্সিলারেশন বলা হলো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এই যে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই কথাটার অ্যাকচুয়াল মিনিংটা কি? তাহলে এই কথাটার অ্যাকচুয়াল মিনিং যদি আমি দেখি, এটাকে ভেঙে লিখতে পারি কি 10 মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড লিখতে পারি, তো তাহলে ইউনিটটাকে ডিভাইড করে লিখলাম। তাহলে অ্যাকচুয়ালি যেটা 10 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পাচ্ছে পার সেকেন্ডে, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড কি বেগ বৃদ্ধি পাচ্ছে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশন বা ত্বরণ। সাপোজ প্রথমে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এবার ত্বরণ যদি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে পরে ঠিক পরের সেকেন্ডে কি হবে 20 মিটার পার সেকেন্ড হবে বেগ, তারপরের সেকেন্ডে হবে কি 30 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে দেখো এখানে বেগ বৃদ্ধি পেয়েছে 10 মিটার পার সেকেন্ড করে। তাহলে এইটা যেটা হলো ত্বরণের কনসেপ্ট। আচ্ছা, এইখান থেকে বিভিন্নভাবে আমাকে কোশ্চেন আসবে, আর বিশেষ করে নিউমেরিক্যাল ভ্যালু। সাপোজ বলা হলো, আমি একটা অঙ্কের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে অঙ্কটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, একটি গাড়ির বেগ 5 সেকেন্ডে 42 মিটার পার সেকেন্ড থেকে 77 মিটার পার সেকেন্ড হলে ত্বরণ কত? কি বললাম আমি লিখে দিচ্ছি, একটি গাড়ির বেগ 5 সেকেন্ডে 42 মিটার পার সেকেন্ড থেকে 77 মিটার পার সেকেন্ড হলে ত্বরণ কত হবে? তাহলে কোশ্চেনটা কি বললাম, একটি গাড়ির বেগ 5 সেকেন্ডে 52 মিটার পার সেকেন্ড থেকে 77 মিটার পার সেকেন্ড হলে ত্বরণ কত? অর্থাৎ এখানে ইনিশিয়াল যে ভেলোসিটি সেটা ছিল 42 মিটার পার সেকেন্ড এবং ফাইনাল যে ভেলোসিটি 77 মিটার পার সেকেন্ড হলো, কিন্তু এই বেগটা পরিবর্তন হতে বলেছে 5 সেকেন্ড সময় লেগেছে, তাহলে ত্বরণ কত? দেখো, আমরা ত্বরণের এই যখনই বোঝালাম একটা ফর্মুলা বললাম কি
ত্বরণ ইকুয়াল টু বেগের পরিবর্তন অর্থাৎ ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। এটা তাহলে এখানে আমার ফাইনাল ভেলোসিটি অর্থাৎ পরে যে বেগটা হয়েছে কত 77 এবং ইনিশিয়াল ভেলোসিটি যেটা ছিল কত 42 বাই এটা হতে টাইম লেগেছে কত 5 সেকেন্ড। তাহলে আমরা যদি দেখি এখানে উপরে 35/5 তার মানে কেটে হচ্ছে 7 হচ্ছে 7 কি ত্বরণ, ইউনিটটা তাহলে কি হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ত্বরণের কনসেপ্ট, আশা করি বোঝা গেল ছোট্টর পর ভিডিওটা। আর আজকের ক্লাসটা এই পর্যন্তই।